দীর্ঘ 17টি বছর আমাদের উপরে এক জালেম শাসক চেপে বসেছিল। আমরা আমাদের মনের কথা কখনোই আমরা বলতে পারিনি। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করে এনে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে যেন এই সরকারের অধীনে আমরা সবাই বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দৈনিক নয়া দিগন্তের বগুড়ার স্টাফ রিপোর্টার আবুল কালাম আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন এবং পৌর প্রেস ক্লাব আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি করিম বাদশা ভাই, উপস্থিত জেলা বিদ্যমান তারিকুল্লাহ সাবেক এমপি, প্রশাসক সিটি কর্পোরেশন জনাব জামাল ইসলাম স্বাধীন, প্রশাসক জেলা পরিষদ এ.কে.এম. হাসানুদ্দিন জাকির ভাই সহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত এবং আজকে আমাদের একটা দ্বিতীয় স্বাধীনতার দিবস, যেটা আমরা ৭১কে আমরা প্রথম স্বাধীনতা বলি এবং দ্বিতীয় স্বাধীনতা বলি আমরা ২৪-এর ৫ই আগস্ট। আজকের এই আনন্দের দিনে আমি একটি প্রত্যাশা রাখবো যে আমরা ফ্যাসিস্টের পুনর্বাসনে ফ্যাসিস্টের কোনো সহযোগিতা আমরা করব না এবং তারা যেন কোনো ক্রমেই এদেশে আবার ঢুকে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই এবং আমরা যারা সাংবাদিক রয়েছি তারাও যেন এই ফ্যাসিস্টের কুকর্ম যারা দীর্ঘ ১৭ বছর করেছে সেই কুকর্মগুলো আমরা জনগণের মধ্যে পাঠকদের কাছে আমরা তুলে ধরবো, দর্শকদের কাছে তুলে ধরবো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাংবাদিক ইউনিয়ন বগুড়া সাবেক সাধারণ সম্পাদক জনাব মমিনুর রশিদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস। বগুড়া প্রেস ক্লাবের সাংবাদিক বগুড়া আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, প্রিয় সহকর্মী সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ১৬ জুলাই থেকে শুরু হওয়া সেই ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ যে বিজয় পতাকা উড়েছিল সেই ৫ই আগস্টের দুপুরের পর সেই ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজপথে এই জুলাই যোদ্ধাদের সাথে আমার থাকার সৌভাগ্য হয়েছিল এবং এই প্রায় ৩৬টা দিন কত নির্মমভাবে যে আমরা রাজপথে ছিলাম সেটি শুধু আমরাই জানি। কীভাবে সেই পুলিশের আঘাত আমাদেরকে সহ্য করতে হয়েছে সেটা কিন্তু আমরা জানি। ছাত্রদেরকে কীভাবে আমরা আগলে রেখেছিলাম, আমার সন্তানগুলো যখন রাজপথে ছিল আমরা সেটা জানি। তারপরেও এই ৫ই আগস্টের ফ্যাসিস্টের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তিকামী মানুষ যখন একটা দীর্ঘশ্বাস পেয়েছিল, আজকে মুক্ত স্বাধীনভাবে কথা বলার যে অধিকার ফিরে পেয়েছে, সেটি কিন্তু আজকে যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তাদেরকে আপনারা সবসময় পাশে রেখে কাঁধে কাঁধ মিলে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে নতুন বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আমাদের নতুন প্রজন্ম স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। এখানে যারা অতিথিবৃন্দ রয়েছেন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাই আপনাদের পাশে কিন্তু এখনো সেই ফ্যাসিস্টটা বিভিন্ন সময় কেমন যেন জাগ্রত হয়ে বসে পড়ে। আপনারা একটু সাবধান হবেন, যাদের দ্বারা আমরা নিগৃহীত হয়েছি তারা যদি আবার ফিরে আসে তাহলে আমাদের জন্য সে কষ্ট বহন করে। তাই আমি আজকের এই আলোচনা সভা থেকে আপনাদের মতো আহ্বান জানাতে চাই যে আবারও যেন এই ফ্যাসিস্টটা কোনোভাবেই কোনো জায়গায় সুযোগ না পায়, সেটি আপনাদের দেখার দায়িত্ব, যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনারা রয়েছেন। আপনাদের সেই আহ্বান জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মমিনুর রশিদ সাহেব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বগুড়া প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব জনাব সবুজ সামর্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবসের আজকে
বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতে একটি কথা বলি, এই যে জুলাইয়ের পটভূমি এবার ইসলাম শাহীন যে বর্ণনা করলেন, 16 এবং 17 তারিখে বগুড়া পলিটেকনিকের সামনে যে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হয়, ওখানে কিন্তু কোনো নেতৃবৃন্দ যারা জুলাইয়ের বিভিন্নভাবে স্টেক হোল্ডার বলে দাবি করে সেই সমস্ত নেতৃবৃন্দকে দেখিনি। কিছু ছাত্র সহ পলিটেকনিক থেকে বের হয়ে আসলো আমাদের কাছে, আমরা সকলে মিলে হোস্টেল থেকে ছাত্র নিয়ে আমরা বের হয়ে এলাম রাস্তায়। প্রথম দিন অতিবাহিত হলো, দ্বিতীয় দিনে বৃহৎ গন্ডগোল, 1700 রাউন্ড পুলিশ ছোড়াগুলি দিয়েছে এবং ওইখানে অসংখ্য ছাত্র আছে, তাদেরকে মোহাম্মদপুরে হাসপাতালে এই মাসে আনার কোনো পরিস্থিতি ছিল না, ভিতরের রাস্তা দিয়ে শহীদ জিয়াউর মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এই হলো ওইখানকার পটভূমি। তারপরে ধীরে ধীরে আন্দোলন গড়ে উঠলেন। ওই আন্দোলন থেকে আমাদের একজন সাংবাদিক মোবিলের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হলো। ওই আন্দোলনে আছে ওই সময়কার যে সমস্ত লেজুরবৃত্তি সাংবাদিক তারা গেলেন, দেখলেন যে আন্দোলন কারা কারা করেন, তারা ছবি তুলে নিয়ে আসে এবং ওইখানে ড্রোনের ব্যবহার হলো। ড্রোন কারা ব্যবহার করেছে ওই সময়, ওই সমস্ত সাংবাদিক চিহ্নিত, এখন তারা তাদের সঙ্গে আছে, আপনারা একটু মেহরবানি করে খেয়াল করবেন। ওই সময়কার চিত্রগুলো দিয়ে থানায় মামলা করা হলো। আজকে আমাদের প্রাণপ্রিয় বাদশা ভাই বগুড়া প্রেস ক্লাবের মেম্বার, বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব ছিলেন, ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল 5টি ওই সময়, এবং আমার বিরুদ্ধেও একটি মামলা হয়েছিল, আওয়ামী লীগ অফিস পোড়া সহ বিস্ফোরক মামলা। এরকম অসংখ্য মামলার ইতিহাস তৈরি করেছিল আওয়ামী লীগ। আজকের এই দিনে, আজকে যে সময় আমরা কথা বলছি, এই সময়ে বগুড়া প্রেস ক্লাবে শেখ হাসিনার ছবি ছিল, কারণ নামানের সাহস হয়নি। আমাদের প্রিয় হান্নান সেটি নামিয়েছে, ওই সময় অনেকে বাধা দিয়েছে। আওয়ামী লীগের জমজমাট অবস্থা ছিল, সেই অবস্থা দেখার পরে আমরা তখন অনুভব করলাম যে না, এই ফ্যাসিস্টের নির্যাতন থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা তখন একটা মিটিং করলাম কিছু সংখ্যক লোকজন নিয়ে, এবার ইসলাম শাহীন, মুস্তফা, বগল সহ 6 জনের একটা প্রতিনিধি মিটিং করলাম যে না, এইভাবে আমাদেরকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হতো না জাতীয়তাবাদীর পক্ষে, কিংবা আমাদের কোনো রকম কোনো কর্মকাণ্ড ইউনিয়নের কোনো কিছুই করতে দেওয়া হতো না। কাজেই ওদেরকে এই সময় আমাদের ঠেকাইতে হবে। আমরা চলে আসলাম, ওই দিন পর্যবেক্ষণ করলাম, রহিম ভাইকে ফোন দেওয়া হলো, আমাদের বয়োজ্যেষ্ঠ রহিম ভাই চলে আসলেন। আসার পরে একজন বুড়া এবং কিছু সংখ্যক লোক এখানে রাস্তায় দাঁড়াতে বলতেছিল আগে ছবি নামা, তারা বাধা দিয়েছিল। তার পরবর্তীতে উত্তাল ঢেউ 5টা সাড়ে 5টার সময় গোটা বগুড়া শহর প্রাণচঞ্চল্য ফিরে যায় ওই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পলায়নের মাধ্যমে। তারপর থেকে আমরা কি করলাম, এই প্রেস ক্লাবে এলাম, প্রেস ক্লাবে আমরা অবস্থান নিলাম। তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বহু রকম ফন্দি ফিকির রাখতেলেন, সেনাবাহিনীকে জানালেন, ডিসি অফিসকে জানালেন, ডিসি সাহেবের কাছে গেলেন। আমরা যখন আমাদের একটা এই দখলবাজি বলতে পারেন আপনারা, যেহেতু এখন অনেকে দখলবাজ বলে আমাদেরকে, কিন্তু ওই সময় যে পরিস্থিতি ছিল সেটাকে উত্তাপ ঠান্ডা করবার জন্য আমরা ডিসি সাহেবের কাছে একটা আবেদন দিলাম, যাই দেখি ওই নেতৃবৃন্দ 7 তারিখ তারাও উপস্থিত। ডিসি সাহেব বলে যে আপনার নির্বাচিত কমিটির বিরুদ্ধে কেন এই সমস্ত জিনিস করেন। আমরা ওখান থেকে চলে আসলাম, করেন্তা ছিল, আমাদের সেক্রেটারি ইউনিয়ন ছিলেন, এরা কয়েকজন ছিলেন। তারপরে তারা রাত্রে ডিজিএফআই, এনএসআই এবং পুলিশ সেনাবাহিনী নিয়োগ করলেন, এখানে আসলেন। কেউ তখন একটা লোক ছিল না, আমি 2-3 জনকে নিয়ে এখানে রাত্রে 8:30টায় গেছিলাম। সেনাবাহিনীর লোক বলে যে আপনার কে? আমি বললাম যে আমি সাংবাদিক। ভাগেন এখান থেকে, আপনার নাম কি? এরকম ভাবে বলা কওয়া করলো। পরের দিন আমাদের বিরুদ্ধে অভিযোগ এবং মামলা দায়ের করলো। 11 তারিখে মামলা দায়ের করলো পুলিশ আমাদেরকে। ওই সময়ের মধ্যেও কিন্তু পুলিশ তখন ব্যাপক প্রস্তুতি নিয়ে আমাদেরকে ব্যাপকভাবে হয়রানি করবার চেষ্টা করে। এইভাবে দিন চলে গেল, পরবর্তীতে তারা চলে গেল। এই বিষয়টাই হলো বাস্তবতা। এখন আমি যেটি বলি, বাসা ভাই গত 2 দিন আগে, যেহেতু আমাদের সম্মানিত সম্পাদক, আমাদের মুরব্বী, তিনি একটি কথা বললেন যে তিনি যখন ওই সময়ে, মানে বিগত সময়ে, এই 17 বছরের আগে তিনি সদস্য সচিব ছিলেন, লালু ভাই ছিলেন আহ্বায়ক, তাদের নামও রাখা হয় নাই। ওই রকম আমাদের এখানে গঠনতন্ত্রে আছে যে পূর্ববর্তী কমিটির নাম রাখা হবে, তারা ছিল ফ্যাসিস্ট, আর আমাদের নিজেদের লোকের হাতেই আমরা সেই নামটাও পাইনি। এখানে আরেকটি কথা আমি স্পষ্টত বলি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন ওই সময় বিদেশে ছিলেন, তিনি সবসময় একটি কথা উচ্চারণ করতেন
প্রত্যেকটা সংগঠনে প্রত্যেকটা জায়গায় নির্বাচন হতে হবে, কারণ যে নির্বাচন তিনি দাবি করতেন, নির্বাচন হইতো। আমরা সেই সময় শুধুমাত্র একটু কথার জন্য এই প্রেস ক্লাবে নির্বাচন দিয়ে আমরা চলে গেছি, হয়তো পরাজিত হয়েছি, কিন্তু সকল কর্মকাণ্ড সব জায়গাতে এখনো একাত্মতা প্রকাশ করে অবস্থান করি। প্রধানমন্ত্রীর কাছে শেখা আমাদের অনেক কিছু আছে, আমরা যারা এখানে সাংবাদিক আছি তাদের শেখা। আজকে দেখেন ডক্টর ইউনূস নির্বাচন করে গেছে, কত রকম মুখরোচক কত রকম অপকর্মের জিনিস তৈরি হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে ৩০ জুলাই মিউজিয়ামটা উদ্বোধন করলেন। এটি আমি বলবো যে অন্তত ক্ষমতাকে প্রশ্ন করবার মতো ব্যবস্থা আমাদের রাখতে হবে। আমরা যেন ভুল ত্রুটি করলে আমরাও করতে পারি, আপনারাও করতে পারেন, সেটা চা খাওয়ার দাওয়াত দিয়ে আমাদেরকে সংশোধন করতে হবে। গোসা কিন্তু মানুষের জন্য কখনোই ভালো কিছু আনে। ধন্যবাদ, এইটুকুই বলে শেষ করছি। শেষে আমি একটি কথাই বলি, এই জুলাই শহীদে যতগুলো শহীদ যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ এবং আহত আছেন, বিশেষ করে চোখে 577 জন লোক এখনো কাপড় আছে, সেই সমস্ত লোকজন জন্য জেলা থেকে হলেও আপনারা একটু সেন্ট্রাল কমিটিকে বলবেন এই বিষয়টা যেন তারা অঞ্চলকে সুন্দর করে দেখে। চোখ মানুষের জন্য বিরাট বড় একটা জিনিস। ধন্যবাদ। ধন্যবাদ রোজ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি স্বাগত জানাচ্ছি আমাদের বগুড়া 4 নন্দীগ্রাম আসনের মাননীয় সংসদ সদস্য ভাই আমাদের মাথায় এসেছেন। এ পর্যায়ে আমি একটু অনুরোধ করবো আপনাদেরকে যে আমাদের সম্মানিত বেশ কয়েকজন অতিথি আছেন, ছোট করে যদি আপনারা একটু কথা বলেন তাহলে সুবিধা হবে। আমাদের অতিথিদের আমাদের মূল্যবান বক্তব্য আমরা শুনতে পাবো। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সাংবাদিক এবং বগুড়ার সভাপতি সাবেক সভাপতি সৈয়দ ফজলুর রবিউল আলমকে। জুলাই গণঅভ্যুত্থান দিবসের আজকের বগুড়া প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ আলোচনা সভার সম্মানিত সভাপতি রাহাত আহমেদ লিটু, আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, বগুড়া সাংবাদিক সমাজের অভিভাবক, বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য বাসা ভাই, বিশেষ হিসেবে আছেন সাবেক সংসদ সদস্য সাংবাদিক বান্ধব জননেতা লালু ভাই, আছেন বগুড়া 4 আসনের মাননীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপি ভারপ্রাপ্ত সদস্য পদক মোশাররফ হোসেন ভাই, আছেন বগুড়া সিটি কর্পোরেশনের স্বল্প সময়ে দায়িত্ব নিয়ে যিনি প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কী কী সমস্যা সেগুলো নিয়ে জনগণের মাঝে চলে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, সেই আমাদের প্রিয় প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ভাই, বগুড়া জেলা পরিষদের সমিত প্রশাসক আসরন্ত জাকির ভাই সহ প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার সহকর্মী সহযোদ্ধা ভাই, বক্তব্যের শুরুতেই আমি আবু সাইদ মুগ্ধ সহ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত তাদের আশু সুস্থতা কামনা করছি। বক্তব্য শুধু একটাই, আজকে একটা পোস্ট দেখলাম, ঢাকায় এক সিনিয়র সাংবাদিক একটা পোস্ট দিয়েছেন, একটা পত্রিকার সম্পাদক, যে ফ্যাসিস্টদের 17 বছরের নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে ছাত্ররা আন্দোলন করেছে, সেখানে পরবর্তীতে সর্বস্তরের জনগণ সম্পৃক্ত হয়ে ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তারাই আবার যেহেতু নিষিদ্ধ দল হিসেবে সরকার ঘোষণা দিয়েছে, তারা আবার নতুনভাবে নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্য এবং সরকারের শেল্টার নেওয়ার জন্য সাংবাদিকতায় আবার নিজেদের নাম অন্তর্ভুক্ত হচ্ছে। ইতিমধ্যে কয়েকটা জাতীয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, অনলাইন সম্পাদক হিসেবে তারা কিন্তু অলরেডি নিজেরা ফেসবুক ইউটিউবের সাথে যুক্ত হয়েছে। তো আমি শুধু একটা কথাই বলে আমার বক্তব্য শেষ করবো, যে আজকে যারা আমাদের এখানে অতিথি হিসেবে আসছেন সবাই বিধগ্ধ রাজনীতিবিদ এবং আপনারা ভালো মন্দ সাদা কালো সব চেনেন। অতএব আপনাদের পাশে একটা ইউটিউব চ্যানেলের প্রতিনিধি হয়ে বা একটা বুম নিয়ে একটা টিভি চ্যানেলের প্রতিনিধি হয়ে যে কোনো সাহায্য সহযোগিতা চাইলে সঙ্গে সঙ্গে আপনারা দিয়ে দিব, করে দেবো আশ্বাস দেবেন না, একটু বিবেচনা করে সিদ্ধান্ত করে নেবেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বিতর্কিত করার জন্য প্রতিনিয়ত একটা চক্র, প্রতিনিয়ত তৎপর আমরা দেখছি, বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য সাংবাদিক, তথাকথিত কিছু সাংবাদিক সহ বিভিন্ন ফ্যাসিলিটির বিভিন্ন স্টেক হোল্ডার তারা কিন্তু তৎপর। সেই সময় যদি আপনারা এই ফ্যাসিলিটিদেরকে যদি নতুন অবয়বে গ্রহণ করেন, তাদের সহযোগিতা করেন, এটা আমাদের রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট লাগে, যেটা আমাদের অনেক সহকর্মী তাদের বক্তব্যে তুলে এনেছে।
এই প্রত্যাশা এবং আপনারা আমাদের যারা আমরা নির্যাতিত হয়েছি বিভিন্ন সময় আমাদের খেয়াল রাখবেন, আমাদের সাহস যোগাবেন, এইটুকু আপনাদের কাছে প্রত্যাশা করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ আমাদের আমার ভবিষ্যৎ ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ জনাব সৈয়দ ফারুক হাবিব আলম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি, বগুড়া প্রেস ক্লাবের সম্মানিত সহ সভাপতি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির অন্যতম সদস্য মির্জা সেলিম রেজা। সেলিম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। 5ই আগস্ট আজকের এই দিনে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম এক শাসক জনার্দন হয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেছিলেন। যদি সেদিন পালিয়ে না যেতেন হয়তো পুরস্কার হতো, জনগণের পদপিষ্ট হয়ে মারা যেতেন। যাই কোন পূর্ণির জন্য হয়তো মৃত্যুটা পেয়েছিল, আমি গিয়েছিলাম এবং গিয়েও অনেক শান্তি না শুনেছি। উনি সামনে আসছেন না, বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন। অনেকে প্রশ্ন তুলছেন কি জীবিত না মৃত নাকি না, উনি আসবেন কি আসবেন না, নানা কিছু বেশি। সত্য হলো যে হাজিরা এই দেশে কোনো আসবেন না, তার মৃত্যু হয়তো ওখানেই হবে। কেননা উনি সারা জীবন ভারতের সেবা করেছেন, দেশকে বিক্রি করেছেন, দেশের স্বার্থে জল জুড়ে দিয়েছেন, সাংবাদিককে হত্যা করেছেন, মানুষকে হত্যা করেছেন। এই দেশে আসে বলে মনে হয় না। যদি আসেও আমি মনে করি তার স্থান বিমানবন্দর থেকে চলে যাবে কারাগারে, এবং কারাগার থেকে তার ফাঁসি হবে। কেননা হাসিনার পতন কিন্তু হয়েছে মানুষের চেষ্টা, কিন্তু আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছে ছাড়া এরকম পতন একটা ফ্যাসিস্টে, যার অধীনে সেনাবাহিনী, যার অধীনে পুলিশ, যার অধীনে অলিখিত ভারতীয় বাহিনী ছিল আর্মিতে, তারপরেও এই যে বিজয়, এটা আল্লাহ রহমত। আমি মনে করি এটা বদর যুদ্ধের কথা আমি মনে করি, আল্লাহ সাহায্য ছাড়া এই বেঈমান শয়তানের বিদায় হতো না। আমি সৌভাগ্যবান মনে করি আওয়ামী লীগের সাংবাদিকদের, যারা সেই সময় আওয়ামী লীগ ছিল, বিএনপির বিরুদ্ধে ছিল, জামাতের বিরুদ্ধে ছিল, আজকে তারাও ভাগ্যবান, তারা চাকরিতে বহাল আছে, নতুন চাকরি হচ্ছে এবং এক 2-3 চাকরি হয়। কেন হয় আমি জানি না, আমি জানি না কেন হয়, এবং আমাদের লোকের তারা চাকরি দেয়। আফসোস দেয়, আল্লাহকে আমি বিশ্বাস করি। আল্লাহ হয়তো আমাদের মর্যাদা দিচ্ছে না, হচ্ছে না, কিন্তু যারা এখান থেকে অর্ডার দিয়েছে গুলিকর, যারা বিএনপির বিরুদ্ধে হেন নাই, তাদের সাহেব খালেদা জিয়াকে এক সাংবাদিককে মেয়ে বলে দেবো বেঈমান, তারও চাকরি বহাল। তাহলে এইরকম ঘটনা আমাদের দুঃখ দেখেন, পড়ার কিছু নেই। কোথায় কোন চাবি আছে আমি জানি না। এই চাবি আমাদের বগুড়াকে আহত করবে। বগুড়ার জন্য নির্মম এক পরিহাস। বগুড়ার জাতীয়তাবাদী ইসলামী সাংবাদিকরা সবচেয়ে অবহেলিত এবং নির্যাতিত। জানি উপরের লেভেলের কথা যায় কিনা আমরা জানি না। আমরা কি করেছি? আমি প্রতিবাদ করতে যে আমি আহত হয়ে মারা গিয়েছিলাম, আমার লেখনী বন্ধ করে নাই। যারা 17 বছর আওয়ামী লীগ তাবেদারি করেছে আমাদের লোকেরা, তারা ভালো দেখা গেছে। আমি 17 বছর লড়লাম, হুমকি সম্মুখীন হলাম, প্রকাশ্যে থাকলাম, কিন্তু মির্জা সেলিম রেজা চাকরি পাওয়া ভাবতে এই জন্য। কাজী এই দুঃখ নাই, দুঃখ একটাই যে আমরা বগুড়ার সাংবাদিকের মূল্যায়ন পাচ্ছি না, যথাযথ মর্যাদা পাচ্ছি না। কেন পাচ্ছি না এই প্রশ্ন আমার থেকে গেল। তারপরেও আজকে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের যে মুক্তি হয়েছে, এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাকে এর আগে বলেছিল যে উনি অশিক্ষিত, উনি কিছুই জানে না, উনি কেমনে প্রধানমন্ত্রী হবে, আর তারাই তা পা ধরতেছে। অশিক্ষিত তারেক রহমান যখন ইংরেজিতে ইন্টারভিউ দেন, তখন বলা রাখেন উনি কি ধরনের শিক্ষিত। অনেক কথা বলেছিলেন। আল্লাহ রহমতে আর বিএনপি এমন একটা আল্লাহ রহমতে আমি প্রমাণ দিচ্ছি। 91 আন্দোলনে আওয়ামী লীগ ভাবলে তারা ক্ষমতা চলে গেছে এবং তারা মন্ত্রী গঠন করে গিয়েছিল। ঘটনা তাই ছিল। খালেদা জিয়া নতুন ক্ষমতা পেল বিএনপি। এইবারও যে আন্দোলন ভোট হলো, ক্ষমতা বলে বিএনপি। কারণ বিএনপির একটা পুঁজি যেটা নষ্ট করতে পারে না, নেতারা নষ্ট করতে পারে না, সেটা হলো জনগণের সমর্থন। এই জনসমর্থনের জন্য বিএনপি বারবার পুলিশেরা অতিক্রম করেছে এবং আগামীতে করবে। এবং তারেক রহমানের যে তৎপরতা, অনেকে সারা বিশ্ব তাক লেগে আছে একটা প্রধানমন্ত্রী কিভাবে সাধারণ মানুষের সাথে মিশতে পারেন, কিভাবে
ওই পুলিশি ব্যারিকেড ছাড়া উনি চলতে পারেন, জনগণের লোক, মৃত্যু তো হবে একদিন। অনেকে বলে তার মৃত্যু হতে পারে, যে কোনো সময় হতে পারে। মৃত্যু তো জিয়াউর রহমানও হয়েছে, এবং জিয়াউর রহমান মৃত্যু হওয়ার পর তার দ্বারা আরো শক্তিশালী হয়েছে। কাজে আমরা যেটা মনে করি, অনেক অতিথি আছে, বাচ্চাবেলা সবাই এখানে আছে, যে আমরা বগুড়াতে যাতে যারা জাতীয়তাবাদী ইসলামী শক্তি, যে সাংবাদিকরা, তারা যেন মূল্যায়ন পায়, এবং সাংবাদিকরা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের পরিবারের তার মূল্যায়ন পায়, তাদেরকে নজর দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ কথা বলতে চাই, এই দেশের একটি মানুষ বেঁচে থাকতে ভারতীয় তাবেদার এই দেশ দখল করতে পারবে না, পারবে না, পারবে না। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক নেতা মির্জা সেলিম রেজা ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধী, সম্মানিত সহযোদ্ধা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি মিলিতভাবে অনুরোধ করছি বগুড়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক, দৈনিক ঈদকালের বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব কালাম আজাদ। জনাব কালাম আজাদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্মরণে আজকে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই দ্বিতীয় দিনে বগুড়া প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বগুড়া প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি জনাব রাত আহমেদ রিজু, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সভা বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সফল মেয়র এবং বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল বাদশা উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা জনাব গোলামুজ্জামান তালুকদার লালু উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত এবং সংসদ সদস্য মোশাররফ হোসেন উপস্থিত রয়েছেন। অবশিষ্ট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব এমআর ইসলাম স্বাধীন উপস্থিত রয়েছেন। জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব একেএম আসাদুল জকি জাকির ভাই রয়েছেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সম্মানিত সভাপতি জনাব গণেশ দাস রয়েছেন। সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানে উপস্থাপনা করছেন আমাদের সবার প্রিয় আবু সাইদ রয়েছেন। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জনাব মির্জা সেলিম রেজা সহ আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এবং আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে বগুড়াবাসীর অভিভাবকবৃন্দ যারা রয়েছেন, যারা এই বগুড়ার উন্নয়নের সারথি, যাদের দিক নির্দেশনায় বগুড়া এগিয়ে যাচ্ছে, আগামী দিনে এগিয়ে যাবে, তারা আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন। আমাদের আসলে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের কিছু চাওয়া পাওয়ার কথা বলেছেন। তারা বলেছেন কোথায় কোথায় তাদের সমস্যা, তারা চাকরি বাকরি পাচ্ছে না। দীর্ঘ ফ্যাসিস্ট শাসন আমলে যেমন পরিস্থিতি, এখনও সেরকমই পরিস্থিতি। এইখান থেকে তারা উত্তরণ চায় এবং আমাদের আরও 2-4 সাংবাদিক বন্ধুরা যে বক্তব্যগুলো দিয়েছেন, মাননীয় অতিথিরা সেটি শুনেছেন এবং আমার মনে হয় এবং আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আমাদের এই নেতৃবৃন্দ অবশ্যই সাংবাদিক বন্ধুদের এই যে চাওয়া সেটি অবশ্যই পূরণ করবে। 36 জুলাই নিয়ে দুটি কথা বলি। শেখ হাসিনার শাসনে আপনারা জানেন রাষ্ট্র তার নাগরিককে অস্বীকার করেছিল। 17 বছর এই বাংলাদেশের নাগরিকরা রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা পায় নাই। তাদের বাক স্বাধীনতা ছিল না, তাদের কোনো স্বাধীনতা ছিল না, তাদের নিজস্ব কোনো মতামত ব্যক্ত করার কোনো পরিস্থিতি ছিল না। কেউ যদি প্রতিবাদ করত, তা হয় তাকে খুনের শিকার হতে হতো, নইলে তাকে খুনের শিকার হতে হতো, নইলে তার স্থান হতো আয়না ঘরে। এই আয়না ঘরের প্রতিষ্ঠাতা যারা রয়েছেন এখন পর্যন্ত অনেকেই বহাল তবিয়তে রয়েছেন। আমাদের সহকর্মীবৃন্দ আপনাদের সামনে তুলে ধরেছেন যে তারাই নাকি আবার আপনাদের আশেপাশে বসে কিংবা আমাদের কোনো ভাই ব্রাদারদের আশেপাশে থাকে এবং তাদের সাথে ঘোরাফেরা করে। আমরা এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমরা দীর্ঘদিন এই ফ্যাসিস্টদের অত্যাচারে, নিপীড়নে, নির্যাতনে নির্যাতিত হয়ে
আমরা কিন্তু আমাদের নিজের যে সক্রিয়তা সেটুকু কিন্তু আমরা ভুলতে বসেছিলাম। সেই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলন আসে। সেই আন্দোলনে এক পর্যায়ে ছাত্ররা আন্দোলন করতে করতে যখন হারুনের ভাতের হোটেলে গিয়ে ছাত্ররা আত্মসমর্পণ করলো, তারা তখন স্টেটমেন্ট দিল, তখনই সেই লন্ডন থেকে ঘোষণা আসলো এবং তারই ফেসবুক আইডি লাল করা হলো। তখন থেকেই মূলত বাংলাদেশের আন্দোলন দানা বেঁধে ওঠে এবং ছাত্র জনতা এক হয়ে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে রাজপথে তারা মুখরিত হয়েছিল এবং রাজপথে তারা প্রতিবাদ জানিয়েছিল। সেই প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের অনেক বন্ধুরা, অনেক ছাত্র, অনেক জনতার বুকে গুলি চালানো হয়েছিল এবং তারা কিন্তু নিহতের হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। এর ভেতরে অনেককেই জেলখানায় কারাগারে নেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। আমার জানা মতে যতগুলো আন্দোলন শুরু হয় শেখ হাসিনা বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মীদেরকে নিয়ে জেলখানায় ভরে দেয়। এই রকম পরিস্থিতিতে কিন্তু আমিও পড়েছিলাম। সেদিন 26 জুলাই দিবগত রাত 2:30টায় আমাকেও কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছিল এবং আমাকেও কারাগারের মুখেশটা কিন্তু অন্ধকার কারাগারে দীর্ঘ 13 দিন আমি কিন্তু সেখানে ছিলাম। যদি সেই দিন আমার শেখ হাসিনার পতন না হতো, এই ছাত্র জনতা জীবনের রক্তের বিনিময়ে এবং তাদের জীবনের বিনিময়ে যদি দেশ স্বাধীন না হতো দ্বিতীয়বার, তাহলে আমাকে হয়তো ফাঁসি কাস্টে ঝোলানো হতো কিংবা আমার যাবজ্জীবন কারাদণ্ড হতো। যাই হোক, আন্দোলনের অংশ সব সময় একটি আন্দোলনের চরিত্র থাকে। সেই চরিত্র থেকে অবশ্যই বাংলাদেশ ব্যত্যয় ঘটবে না। বাংলাদেশে কিন্তু সেই ধরনেরই ঘটনা ঘটেছে। তো যাই হোক, ছাত্র জনতার সফল আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং নতুন যে বাংলাদেশ শুরু হয়েছে, এই বাংলাদেশে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি কিন্তু লন্ডন থেকে বাংলাদেশে নেমেই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই পিপুল, ফর দ্য কান্ট্রি অফ মাই পিপুল। অর্থাৎ তার একটি প্ল্যান রয়েছে। সেই প্ল্যান কিন্তু ধীরে ধীরে তিনি অগ্রসর হচ্ছেন প্ল্যানে। আমরা তাকে সহযোগিতা করতে চাই, বগুড়া গণমাধ্যম কর্মীরা তাকে সহযোগিতা করতে চায়। অবশ্যই বাক স্বাধীনতা এবং স্বাধীনতা, লেখার স্বাধীনতা বগুড়ার সাংবাদিকরা কিন্তু এটি চায়। কিন্তু আমি দেখতে পাই, ফেসবুক খুললেই দেখতে পাই হাজার হাজার লক্ষ লক্ষ ফেক আইডি এবং সেইখান থেকে অনেক নেতা কর্মীদের চরিত্র হনন করা হয়, অনেক বড় বড় সম্মানী মানুষদের চরিত্র হনন করা হয়। এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং বগুড়াবাসীর উন্নয়নের জন্য, বগুড়ার উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বগুড়া, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কালাম আজাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত সহযোদ্ধা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সম্মানিত সভাপতি জনাব গণেশ দাস। জনাব গণেশ দাসকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ। 1 মিনিট হলো। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ও বগুড়া প্রেস ক্লাব আয়োজিত আজকের আলোচনা সভা প্রধান অতিথি মাননীয় সংসদ রেজলপুরি বাদশা ভাই সহ বিশেষ অতিথি ও উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আমি তেমন বেশি কথা বলবো না। জুলাই আন্দোলন নিয়ে আপনারা মোটামুটি সবাই বলেছেন। আমি যেহেতু সাংবাদিক ইউনিয়নের সভাপতি, আমি সাংবাদিকদের দুটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আমরা কিন্তু 17 বছর হলো নির্যাতিত না, আমরা নির্যাতিত 2007 সাল থেকে। 2006 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে, জরুরি অবস্থা জারি হওয়ার পরপরই কিন্তু আমাদের চাকরি দেওয়া শুরু হলো। যেগুলো পত্রিকা ছিল সেই পত্রিকাগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হলো, আমরা একের পর এক বেকার হলাম। আমরা এভাবে যখন 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারা কিন্তু 3 মাসের মধ্যে আমাদের যারা সাংবাদিকরা ছিলেন তাদেরকে 3 মাস সময় দেয়নি, 3 মাসের মধ্যে একের পর এক চাকরিচ্যুত করে বেকার করে দিলেন। তারপরেও আমার সাংবাদিক ইউনিয়নের সদস্যরা কিন্তু এখানেই আমাদের ইউনিয়নকে আঁকড়ে ধরেছিল যে যদি সুযোগ আসে সেদিন আমরা হয়তো চাকরি পেতে পাবো। এর মধ্যে এই 17 বছরে আমাদের সাংবাদিক অনেকে মৃত্যুবরণ করেছেন বিনা চিকিৎসায়, অনেকে গ্রেপ্তার হয়েছেন, একাধিক মামলার আসামি হয়েছেন। এই অবস্থায় তারা কিন্তু সংগঠন আঁকড়ে ধরেছিল যে আমরা সামনে হয়তো সুদিন আসবে। জুলাই আন্দোলন যখন শুরু হয়, সবাই যে শুধু যে ছাত্র জনতা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে তা না, আমাদের সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সকল সদস্য কিন্তু বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্নভাবে যে সবাইকে লাঠি ধরতে হয় তা না, আন্দোলনে অংশগ্রহণ করেছে। যে সেই সরকারের
বিদায় হলে হয়তো আমরা সামনে একটা সুদিন আসবে। সরকারের 5ই আগস্ট আজকের এই দিনে সরকারের বিদায় হলো, এরপরেও আমরা মনে করেছিলাম যে আমাদের হয়তো সুদিন আসবে, কিন্তু দুঃখের বিষয় যে আজও আমাদের সাংবাদিক ইউনিয়নের অনেক সদস্য এখনো বেকার, আরও দেখা যাচ্ছে যে আরও চাকরিচ্যুত হচ্ছে। কারণ কি, আপনাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতে হয়তো মাথাতে হয়তো পরিবর্তন হয়েছে, ভিতরে অন্যান্যগুলোতে পরিবর্তন হয়নি। তারপরে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ সরকার কিন্তু 3 মাসের মধ্যে সব চাকরিচ্যুত করেছিল। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে চাকরিচ্যুত হয়নি, আমাদের লোকজনেরও আরও চাকরি হচ্ছে। যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন, কিছুদিন আগে আমরা দেখেছি তারা রিক্সা চালক পেশে আন্দোলনে নামছে। এখন দেখতেছি যে তারা সাংবাদিক পেশে মাঠে নামতেছে। তারা বিভিন্ন জলভাই যেটা বললেন ঢাকার, আমি বগুড়ার কথাই বলি, বগুড়াতে অনেকে আছেন যে বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে আইডি কার্ড নিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পদে আছে, অথচ তারা কিন্তু কমরে একটা এখন আইডি কার্ড ঝুলে বিভিন্ন অফিসে যাচ্ছে। আমরা বিগত সময় চাকরি তো দূরের কথা, আমরা কিন্তু একটা বিজ্ঞাপন কোথা থেকে পাইনি, কিন্তু এখন আমি দেখতেছি যে বিভিন্ন অফিসে তারা কিন্তু ওই আইডি কার্ড নিয়ে শো করে তারা বিজ্ঞাপন হাঁটিয়ে দিচ্ছে। তা আপনাদের দেখা অনুরোধ, যত তোমাকে বিজ্ঞাপনগুলো যে আপনারা দেন, এই বিজ্ঞাপনগুলো দেওয়ার আগে একটু দেখবেন যে আমরা কাকে বিজ্ঞাপনটা দিচ্ছি। যারা বিগত 17 বছর একটা দিয়ে বিজ্ঞাপন পাইছে তারা কিন্তু এখনো পাচ্ছে, তারা যদি একটা পায় আমরা 4টা পাবো, তো তা হচ্ছে না। বিগত সময় দেখা যায় ইকবাল সোভান চৌধুরী ফোন করছে বিজ্ঞাপনের জন্য, শ্যামল দত্ত ফোন করছে রোডসেন এক্সটেনকে, আপনার এখানে কয়টা মাথা, আপনি কাকে বিজ্ঞাপন দিচ্ছেন। তারা এখন নানান কৌশলে তারা ওই সাংবাদিকতার ইয়েতে আসছে। আর একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, যে যারা ফ্যাসিবাদের দোষর সাংবাদিক, তারা যে বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্ন সংগঠনের ব্যানারে, সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার অনুরোধ থাকবে, আপনারা সেই প্রোগ্রামগুলো যাওয়ার আগে আমাদের সাথে একটু তারা কারা, তারা হয়তো সংবাদপত্রের পরিচয় না দিয়ে আরেকটা পরিচয় একটা অনুষ্ঠানের আয়োজন করে সেখানে আপনাদেরকে নিয়ে যে শো করতেছে যে আমরা এখন তাদের লোক বা তারা আমাদের সাথে আছে, এটার একটা প্রভাব পড়ে সাংবাদিকদের মধ্যে এবং সমাজে। এই অনুরোধ আপনারা একটু সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সম্মানিত সভাপতি গণেশ দাসকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বগুড়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব AKM আহসানুল তৈয়ব জাকির ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাবিপ্লবের 2য় বর্ষ উদযাপন উপলক্ষে বগুড়া প্রেস ক্লাবে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি রাহাত আহমেদ রিটু, আমি জানি তো, যাই হোক, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সাবেক ছাত্র নেতা, জেলা বিএনপির সভাপতি, যিনি গোটা বগুড়াকে একটি উন্নত বগুড়া করার জন্য দিন-রাত পরিশ্রম করে চলেছেন, বগুড়া 6-এর মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা মহোদয়। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বগুড়া 7 থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু মহোদয়। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আরেকজন পরিশ্রমী নেতা, অত্যন্ত পরিশ্রম করেন যিনি, কাহালু নন্দীগ্রাম বগুড়া 4-এর মাননীয় সংসদ সদস্য, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন মহোদয়। উপস্থিত আছেন নবশ্রেষ্ঠ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, সাবেক ছাত্র নেতা, তিনিও দিন-রাত পরিশ্রম করছেন নগরবাসীকে একটু ভালো কিছু উপহার দেওয়ার জন্য, সেই এমআর ইসলাম স্বাধীন। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মের যেনারা রয়েছেন তেনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তো আমরা অনেকের বক্তব্য শুনলাম, আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি যে শুধু জুলাই জুলাই জুলাই। হ্যাঁ, জুলাই অবশ্যই আমাদের একটা মাইল ফলক, কিন্তু এই জুলাইটা এমনি এমনি হয়নি। 17টি বৎসর
শ্বাসরুদ্ধকর আন্দোলন হয়েছিল, বিরোধী দল করেছিল। যে আন্দোলন করতে গিয়ে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ হাজারো বিরোধী দলের নেতা গুম হয়েছে, হাজার হাজার বিরোধী দলের নেতা খুন হয়েছে, প্রায় 50 লক্ষ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এবং সেই মামলা শুধু সাধারণ মামলা না, রাষ্ট্রদ্রোহী মামলা, বিস্ফোরক মামলা, যে মামলা থেকে জামিন পাওয়া অত্যন্ত কষ্টকর। বিরোধী দলের নেতারা মাসের পর মাস, বৎসরের পর বৎসর কারারুদ্ধ হয়েছিলেন। আমি নিজেও 58টা মামলার আসামি হয়েছিলাম, কারারুদ্ধ হয়েছিলাম, উপজেলা চেয়ারম্যান থেকে বহিষ্কৃত হয়েছিলাম। এই রকম হাজারো লক্ষ নেতাকর্মী ক্ষতির সম্মুখীন হয়ে যে উত্তপ্ত অবস্থা তৈরি করেছিল, সেই উত্তপ্ত অবস্থায় এই জুলাইটা শুরু হয়েছিল। জুলাই শুরু হওয়ার পর কিছু দিন শান্ত থাকলেও প্রথম 16ই জুলাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার তপ্ত বুলেট দিয়ে ছাত্রদের দমাতে চায়। সেই 16ই জুলাই প্রথম প্রহরে যিনি শহীদ হয়েছিলেন তিনি ছাত্র দলের মেধাবী ছাত্র নেতা ওয়াসিম, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র। প্রায় একই সময় আমাদের রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ বিরোচিতভাবে শহীদ হয়েছিলেন। তারপরে মুগ্ধ সহ প্রায় 2000 ছাত্র এবং সাধারণ জনগণ তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল বিধায় এই ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছিল। ফ্যাসিস্ট সরকার পালানোর পর একটি গণতান্ত্রিক নির্বাচন হয়। জুলাই তার অবদান আছে। সেই জুলাই হয়েছিল বিধায় আজকের প্রধান অতিথি এমপি হতে পেরেছে, আমরা প্রশাসক হতে পেরেছি, আমাদের বিশেষ অতিথি আরেকজন এমপি হতে পেরেছে। শুধু তাই নয়, সারা বাংলাদেশের ন্যায় এই বগুড়াতে জুলাইয়ের হসে বিদায় একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, জুলাই হসে বিদায় একটি এয়ারপোর্ট হচ্ছে, জুলাই হসে বিদায় আমাদের ক্রিয়া জোন হচ্ছে, আমাদের করতোয়ার পাশে রাস্তা হচ্ছে, বগুড়া থেকে সিরাজগঞ্জ রাস্তা হচ্ছে। এরকম হাজারো উন্নয়ন হচ্ছে। জুলাই না হলে ফ্যাসিস্ট সরকার এই কাজগুলি করতো না। ফ্যাসিস্ট সরকার তো শুধু ব্যাংকগুলো খালি করেছে, খোবলা দিয়েছে। আজকে আপনি এক্সিম ব্যাংকে যান, ন্যাশনাল ব্যাংকে যান, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যান, সেখানে কোনো টাকা নাই। কেন নাই? যে ফ্যাসিস্ট শেখ হাসিনা টাকাগুলো বিদেশে পাচার করেছে। সেই শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়ে আবারও ষড়যন্ত্রে জাল বুনছে। আমি সাংবাদিক বন্ধুদের, আমাদের সহযোদ্ধাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এই বিষয়ে আপনাদের একটু সজাগ থাকতে হবে। শেখ হাসিনা একটা কথা বলবে আর আপনারা সেটা লিখে জনগণের মধ্যে উত্তপ্ত ছড়াবেন, দয়া করে এই কাজটা করবেন না। দেশের শান্তি আছে, শান্তি যাতে থাকে এর জন্য আপনারা কলম সৈনিক, আপনাদের একটা ভালো ভূমিকা প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য আমি কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানিয়ে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন সমবেদনা জানিয়ে শেষ করছি। গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নবশ্রেষ্ঠ বগুড়া সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, সাবেক ছাত্রনেতা এবং ইতোমধ্যে এই অল্প কয়েকদিনে বগুড়াবাসীর মনে একটি আশা জাগিয়েছেন আমাদের সকলের প্রিয় এমআর ইসলাম স্বাধীন ভাই। এমআর ইসলাম স্বাধীন। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন যৌথ প্রযোজনায় আজকের এই 36শে জুলাই 5ই আগস্টের আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সবার পরিচিত মুখ, সাবেক ছাত্রনেতা, জননেতা জনাব রেজাউল করিম বাদশাহ, জাতীয় সংসদের সম্মানিত সদস্য। উপস্থিত রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক এমপি, গাবতলী সাধারণপুরের মামাটির মানুষের নেতা হিলালুজ্জামান তালুকদার লালু। মঞ্চে উপবিষ্ট রয়েছেন কালু নন্দীগ্রামের নবীন জননেতা, সবার পছন্দের মানুষ
জাতীয় সংসদের সম্মানিত সদস্য আলহাজ মোশাররফ হোসেন, উপস্থিত রয়েছেন আর এক জননেতা সোনাতলা সারিয়াকান্দির মাটি মানুষের নেতা, বগুড়া জেলা পরিষদের সম্মানিত সুযোগ্য প্রশাসক আসাদুল তৈয়ব জাকির, আমার পাশে এবং সামনে সাংবাদিক ইউনিয়ন এবং প্রেস ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং বগুড়ার গণমাধ্যমের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমরা এখানে সবাই বললাম ফ্যাসিস্ট। ফ্যাসিস্টটা কি? হোয়াট ইজ ফ্যাসিস্ট? ফ্যাসিস্ট হচ্ছে একটা ল্যাটিন শব্দ। প্রাচীন রোমে এই ফ্যাসিস্ট মানে কিছু শক্তিশালী লাঠি বা কাঠের সমষ্টিগতকে বোঝাতো ফ্যাসিস্ট। এই শক্তিশালী গোষ্ঠী যখন ঐক্যবদ্ধ হয়ে এক না এক তন্ত্র চালায়, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা না ভেবে নিজেদের ইচ্ছা প্রত্যাশার কথা মানুষ চাপিয়ে দেয় এবং তাদের উপর দমন পীড়ন চালায়, সেটাই হচ্ছে ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট আমাদের মাঝে দিয়ে বিদায় হয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মা এখনো রয়েছে। এটা যুগে যুগে থাকি। স্বৈরাচারের সময় আমরা দেখেছি, কারণ একবারে একটি রাষ্ট্রের সবাইকে আপনি মূল্যচ্ছেদ করতে পারবেন না, এটা সম্ভব না। তাই আজকে এই যে আমরা জুলাই পেয়েছি, গণতন্ত্র পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আমি আপনারা যে বগুড়ার এমন একটি শক্তিশালী মাধ্যম, এই আমি আজ 4-5 দিন ধরে এই জুলাইতে মিটিং করতেছি। এই যে বগুড়া এখানে 5 জন বসে আছেন, এই 5 জনকে আমি একসাথে দেখিনি। আপনাদের কি শক্তি যে 5 জনকে আমরা একই লাইনে বজায় রাখি! এটা হচ্ছে সাংবাদিকদের একটা মহৌষধ। এখন আপনাদের বলি যে ভাই, বাক স্বাধীনতাটা কি? বাক স্বাধীনতা ইচ্ছে কি আমি যা ইচ্ছে তাই বলতে পারবো? আমি ইচ্ছে হলে আমার প্রধানমন্ত্রীকে, আমার প্রতিপক্ষকে যা ইচ্ছে খারাপ কথা বকাবকি করতে পারবো? এটা বাক স্বাধীনতা হতে পারে? আজকে দেখেন যারা এই যে জুলাই আন্দোলন করেছে, আমরা তাদের শ্রদ্ধা করি, সম্মান করি। আজকে দেখেন প্রধানমন্ত্রীর নামে কি বাজে কথা, এটা কি ঠিক? আমার মুখ আছে বলে, স্বাধীনতা আছে বলে ইচ্ছে মতো চাইছে তাই বলবো? এটা আজকে ধরা খাইছে একজন দরবেশ, এই যে অকথ্য ভাষাগুলো বলা কি স্বাধীনতা? এটা বাক স্বাধীনতা হতে পারে? এটা কখনো হতে পারে না। শালীনতা কিন্তু আলাদা একটা জিনিস। আপনি স্বাধীনতা থাকতে পারে, কিন্তু সেটা শালীনতার মধ্যে থাকতে হবে। আপনি এখন বলে আমি এখন স্বাধীন, আমি এখন সবকিছুর মধ্যে আমার পোশাক পরে স্বাধীনতা আছে। আপনি এখন গেঞ্জি পরে, স্যান্ডো গেঞ্জি পরে রাস্তায় ঘুরতে পারবেন? আপনি উল্লঙ্ঘে ঘুরতে পারবেন? স্বাধীনতা কিন্তু সবকিছুর মধ্যে শালীনতা থেকে স্বাধীনতা থাকে। তা আমি আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ রাখবো, কথা বলেন, স্বাধীনতা ভোগ করেন, কিন্তু সেটা একটা শালীনতার মধ্যে দিয়ে। আমি আমার প্রতিপক্ষকে অকথ্য ভাষায় বাজে কথা বলে, অশালীন কথা বলে ঘায়েল করবো, এটা কখনোই স্বাধীনতা হতে পারে না। তাই আপনাদের মাধ্যমে সবার কাছে বিনীত অনুরোধ রাখবো, এই জুলাইয়ের চেতনা, যে চেতনা আমাদের মধ্যে রয়েছে, সেই চেতনাকে আমরা কাজে লাগাই। আমরা যেন মানুষকে আরো সভ্যতার দিকে নিয়ে যেতে পারি, ভালোর দিকে নিয়ে যেতে পারি। তাহলে আমরা বুঝবো আমরা ভালো একটা মানুষ বা স্মার্ট নাগরিক হিসেবে পরিণত হতে যাচ্ছি। পরিশেষে বেশি কথা বলা ঠিক না, অনেক মুরব্বী রয়েছে। পরিশেষে একটি কথা বলবো, সে কথাটা হচ্ছে, আমরা বগুড়া সিটি কর্পোরেশন পেয়েছি আপনাদের প্রত্যাশার কারণে। এই সিটি কর্পোরেশনের কাজের যদি কখনো ভুল হয়, আমারও যদি কখনো ভুল হয়, দয়া করে আমাকে জানাবেন যে ভাই এই কাজটা ভুল হচ্ছে, এটা করলে সুবিধা হবে, এটা করলে নাগরিকরা ভালোভাবে থাকতে পারবে। এই প্রত্যাশা আপনাদের কাছে তো রাখতেই পারি। কারণ আজকে উনি যে বিজ্ঞাপনের কথা বললেন, দাদা এটা এদের সত্য কথা। এটা কালাম সাহেব কাছে বিজ্ঞাপনের জন্য আমি কিন্তু নিয়ে আসছি, কিন্তু আমরা এখন দেখলাম যে কোন ধারায় গণতান্ত্রিক ধারা আছে, জাতীয়তাবাদী ধারা আছে, আপনারা বিজ্ঞাপন দিয়ে দেবো। কারণ সিটি কর্পোরেশন অসংখ্য বিজ্ঞাপন হয়। আমি এদের করতা যায়, বগুড়া যায়, নীলগঞ্জ যায়, সবার কাছে একটা করে, উত্তরগঞ্জ যায়, সব কিছু দেওয়া আছে, কিন্তু অনেক একটা দেওয়া আছে, সবাইকে আমরা দিই, কিন্তু আপনারা অনেক সময় ইংলিশ পত্রিকা বলে কোন পত্রিকা আমরা জানি না হয়তো। দয়া করে এই জিনিসটা আমাদের কিন্তু জানেন যে এটা কি, তাহলে আমরা কিন্তু সেই দিকে যাবো। আপনারা ভালো থাকবেন। আমরা তো বগুড়ার মানুষদের ভাই, আমরা তো মঙ্গল গ্রহ থেকে আসিনি। তা আমরা তো সবাই একটা পরিবারের মতো। আমি ভুল করলে আপনি আপনার পাশে দাঁড়াবেন, আপনি ভুল করলে আপনার পাশে দাঁড়াবো, এটাই তো মানবতা ভাই। আপনাদের কাছে অনুরোধ রাখি পরিশেষে, এই বগুড়া সিটি কর্পোরেশনকে দয়া করে পরিচ্ছন্ন করার জন্য আপনারা এগিয়ে আসেন। এই শহরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সবাই যেন বসবাসযোগ্য একটা বগুড়া আমরা বিনির্মাণ করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করলাম। সবাইকে জুলাইয়ের চেতনা নিয়ে আগামীতে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রেখে আমার কথা বলা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য জনাব এম.আর. ইসলাম স্বাধীন ভাইকে। সম্মানিত সহযোদ্ধা বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি কাহালু নন্দীগ্রাম এলাকার কাহালু নন্দীগ্রাম এলাকার মাননীয় সংসদ সদস্য, গণমানুষের নেতা, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আলহাজ মোশাররফ হোসেন। বিসমিল্লাহির আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে 36শে জুলাই অম্লান করার স্মৃতিতে আমরা সবাই একত্রিত হয়েছি। বগুড়া প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া এই সংসদীয় আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাবেক পৌরপিতা, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা। উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, বর্ষিয়ার নেতা, যার ছায়াতলে থেকে আমরা রাজনীতির অনেক অনুপ্রেরণা, ভালোবাসা এবং শিক্ষণীয় অনেক কিছু শিখেছি। গাবতলী এবং সদরপুরে মা মাটি ও মানুষের নেতা, আমাদের জাতীয় আমাদের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হেলালু লালু। উপস্থিত আছেন আমাদের এই নবসৃষ্ট সিটি কর্পোরেশনের সুদর্শন স্মার্ট হিসাবে খ্যাত, শহরের পানি জমলেই কোনো সমস্যা হলে দৌড় দিয়ে উপস্থিত হয় সেই বিষয়ে আমাদের ভাই এম.আর. ইসলাম স্বাধীন। উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা, আমাদের সারিয়াকান্দি সোনাতলা মাটি ও মানুষের নেতা এবং পরীক্ষিত সৈনিক, যিনি ইতিমধ্যেই আস্থা অর্জন করে বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন, আমাদের প্রিয় ভাই এ.কে.এম. আসাদ জাকির। উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সর্বস্তরের আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সুধী সমাজের অন্য সমস্ত নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের ভাইদেরকে আমার শুভেচ্ছা এবং সালাম। শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আজকের এই 36শে জুলাই বেশি কথা বলার কিছু আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছে, তারাই বলবেন। এই এমন একটি দিন, এমন একটি জায়গায় দাঁড়িয়েছি, এই সময় বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে মহল্লায় প্রত্যেকটা জায়গায় শুধু একটি রোড হয়েছিল, পালাইছে রে পালাইছে, দেশ ছেড়ে পালাইছে। কে পালাইছে নামটাও নিতে চাচ্ছি না আমি, এটা সবাই জানে। আমরা চাই সে পালাইছে, কে পালাইছে। ছোট্ট আবাল বৃদ্ধ বনিতা থেকে সারা বাংলাদেশের ৭১ দেশ স্বাধীনের পর এতটা উল্লাস মনে হয় বাংলাদেশের মানুষ কম ছিল সে সময়, ৭.৫ কোটি মানুষ, কিন্তু এখন ১৮ কোটি মানুষের উল্লাসটা আমরা সবাই দেখেছি। সেদিন ঢাকার রাজপথে নয়, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় অলিতে গলিতে মনে হয়েছিল একটা বড় ঝড় সৃষ্টি হয়েছিল এই ফ্যাসিস্টের বিদায়ের কারণে। আমরা এই যে পুঞ্জীভূত ক্ষোভগুলো জমতে জমতে ১৮ বছরে একদম আমাদের দেখেছি যে হিমালয়ের পর্বতের মতো হয়ে গিয়েছিল। মানুষের না বিশ্বাস দেওয়ার মতো সুযোগ ছিল না। কথা বললেই আপনাকে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হতো, না জানি রাতের বেলায় আপনি গ্রেপ্তার হয়ে যান, না হয় স্পট থেকে গ্রেপ্তার হন। আমার এই সাংবাদিক ভাইরা লেখনির কারণে অনেক সুন্দর করে লেখনির মাধ্যম দিয়ে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের দরবারে আপনারা উপস্থিত করেছেন। আপনাদের এই লেখনির মাধ্যমে আমরা কিন্তু এই সারা বাংলাদেশ কিন্তু উজ্জীবিত হয়েছিল, কিন্তু আপনারা কম নির্যাতনের শিকার হন নাই। আপনাদেরকেও রিমান্ডে নিয়েছে, আপনাদেরকে পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে, বিভিন্ন গণমাধ্যম থেকে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার উপর থাপা নগ্ন হস্তক্ষেপ করেছিল। এই শাসন এবং শোষণের নির্যাতনের হাত থেকে রাজনীতি থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ নির্যাতিত হয়েছিল। আমরা চাই না এরকম দিন আর আসুক। আমাদের নিজেদের মধ্যেই এই অন্তর্দ্বন্দ্ব কামড়াকামড়ি ছেঁড়াছিড়ির মধ্য দিয়ে আবার না যেন একটা স্বৈরাচারের জন্ম না হয়। আবার মাঝে মধ্যে দেখছি, আজকে শোয়েব কাজ দেখেছে তাদের অনলাইন একটা পোর্টালে দেখলাম, ঝাঁটা পেটা খেয়ে যে নেত্রী দেশ থেকে পালিয়েছে সে নাকি আবার বাংলাদেশে আসতে চায়। সেই শোয়েব দাসটাকে তাদেরই পরিবারের সন্তান, তাদেরই গোষ্ঠীর একজন সন্তান হিসেবে বিবেচিত। আজকে কিছুদিন আগে আমি অনলাইন পোর্টালে আমরা বলতে চাই, এই বাংলাদেশে আপনারা যেভাবে করে স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য চেষ্টা করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়েও যেভাবে এখন নানা রকমের অপকিচ্ছা এবং যাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অবশ্যই তিনি বলেছেন আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে অবশ্যই প্রচার করবেন। স্বাধীনতা থাকার দরকার, কিন্তু বাক স্বাধীনতা সব ব্যাখ্যা দিয়েছে আমাদের স্বাধীন ভাই। আমরা চাই ইনশাআল্লাহ আপনাদের লেখনির মাধ্যম দিয়ে আমাদের এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে,
আবার যেন পিছলে পা না যায় আমরা খাদে আপনাদের সহযোগিতা চাই। এই যে উন্নয়ন সারা বাংলাদেশে হচ্ছে, শুধু দুর্নীতি, শুধু খারাপ জিনিসটাই তুলে ধরবে তা নয়, দুর্নীতি সুশাসনের পাশাপাশি দেশের অপামর কোথায় কি হচ্ছে সবকিছু আপনার লেখনীর মধ্য দিয়ে প্রকাশ করলেই দেশের 18 কোটি মানুষ কিন্তু জানতে পারবেন। আগামীর নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সকলের সহযোগিতা চাই। আর এই আমাদের সম্মানিত প্রেস ক্লাব এবং আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ থাকবে, শুধু রাজনীতিবিদ দিয়ে দেশ চলে না, সবাইকে দরকার হয়। সকল শ্রেণী পেশার মানুষের নেতৃত্ব আপনাদের লেখনীর মধ্য দিয়ে ফুটে তুলবেন। আমাদের প্রিয় জনাব তারেক রহমান বগুড়ার সন্তান, সারা বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। আমরা তাকে সহযোগিতা করতে চাই, উন্নয়ন চাই এবং আর একটা নতুন সূর্যোদয় আমরা দেখতে চাই, যে মাইল ফলকের ইতিহাসে বাংলাদেশের শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার পর ইতিহাস সৃষ্টি করবে আমাদের নেতা জনাব তারেক রহমান। তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রত্যাশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোশাররফ হোসেন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বিএনপির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা, কৃষক দলের সিনিয়র সহসভাপতি কেন্দ্রের এবং বগুড়া 7 গাবতলী থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব হেলালুজ্জামান তালুকদার মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া প্রেস ক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বগুড়া সাংবাদিক ইউনিয়নের বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি জনাব রাহাত আহমদ লিটু, উপস্থিত প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাই, বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা বগুড়া জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এবং কাহারন নন্দীগ্রাম থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোশাররফ হোসেন, উপস্থিত আছেন আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ বগুড়া সিটি কর্পোরেশনের গৌরব, সাবেক ছাত্র নেতা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হেমার ইসলাম স্বাধীন, উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিসাবে আমাদের আরেকজন গৌরব, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি, বগুড়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক একেএম আহসান জাকির, উপস্থিত আমার সাংবাদিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা শহীদদের স্মরণে এখানে আলোচনা করতে বসেছি। প্রথমেই মনে হয় সেই দিনগুলোর কথা, যদি রাস্তায় পাখির মতো গুলি খেয়ে এদেশের সন্তানরা মরে যাচ্ছিল এবং তাদের লাশ ভ্যানে তুলে আগুনে জ্বালায় তাদেরকে নষ্ট করা হচ্ছিল। সেসব কথা মনে আমাদের করা দরকার। বারবার এই চিত্রগুলো আমাদেরকে সামনে আনা দরকার, আমাদেরকে দেখা দরকার। এদেশের সাধারণ মানুষ, সাংবাদিক, রাজনীতিবিদ, আমরা সবাই এটা দেখে যেন মনে করতে পারি যে কি পাপের কি ফল, এটা যেন আমরা মনে করতে পারি। তো আজকে আমি সারা বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের তাদেরকে স্মরণ করছি। আমি বিশেষ করে স্মরণ করছি আমার গণঅভ্যুত্থানের সকল শহীদ স্বেচ্ছের প্রতি এবং আমার গাবতলী স্বেচ্ছাসেবক নেতা শহীদ জিল্লুরের কথা, শহীদ শাকিলের কথা এবং শহীদ সাব্বির সহ বাংলাদেশের সকল শহীদদের কথা। আজ স্বৈরাচারের অত্যাচার এবং তার পতনের কথা আমাদের বারবার মনে করা উচিত এবং আজকের এই আলোচনাগুলো আমাদের সেগুলো মনে করিয়ে দেয়। সেখান থেকে যেন আমরা আমাদের অভিজ্ঞতা নিয়ে আমরা সবাই মানুষ হিসাবে দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ এই কথাটি বুকে ধারণ করে যেন আমরা দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি যেটুকু দেখেছি আমাদের প্রিয় নেতা, বগুড়ার সন্তান, আমাদের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি সংবাদপত্র দেখেন এবং যেসব ঘটনাগুলো উনি ঘটান পরিষ্কার সেটা আমরা বুঝতে পারি। এই সংবাদ দেখেই উনি, সেটা ফেসবুকে হোক পত্রিকাতেই হোক, দেখেই উনি ওইসব
কর্মকাণ্ডগুলো করে থাকে। কাজে আপনাদের লেখার ভিতরে যেন কোনো রকম ত্রুটি আপনারা করবেন না। আপনারা দেশ এবং জাতির সাথে, দেশের মানুষের সাথে যা লেখা সেটা সাবলীলভাবে সেটা অবশ্যই লিখবেন আপনারা। এটাই আমাদের আশা। আমরা আশা করি যে আমরা সবাই মিলে আগামী ভবিষ্যৎ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে, সম্মানিত সুধী, সম্মানিত সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বগুড়া ৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশা। জনাব রেজাউল করিম বাদশা মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া ঐতিহাসিক প্রেস ক্লাব এবং বগুড়া সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক রাহাত আহমেদ রিটু, উপস্থিত রয়েছেন আমার সপ্তদর্শী নেতা বগুড়া বিএনপির অভিভাবক, বিএনপির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা সাবেক এমপি জনাব হেলাল জামান তালুকদার আলু ভাই, উপস্থিত রয়েছেন আমাদের কাহালি নদীগ্রাম এলাকার জনপ্রিয় সংসদ সদস্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোশাররফ হোসেন, উপস্থিত রয়েছেন বগুড়ার নবগঠিত সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক সাবেক ছাত্রনেতা জনাব ইমান ইসলাম স্বাধীন, উপস্থিত রয়েছেন বগুড়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব জাকির, উপস্থিত রয়েছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গণেশ রয় না গণেশ দাস, আমাদের প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক, সবচেয়ে শক্তিশালী মানুষ, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পাওয়ারফুল মন্ত্রী, আমরা বলতে চাই পাওয়ারফুল সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি আবু সাইদ, আমাদের সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা সহ উপস্থিত সম্মানিত সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, অন্যান্য সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আনন্দের দিন, একটি 17 বছরের একটি জঞ্জাল, 17 বছরের ফ্যাসিস্ট এবং বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র হত্যাকারী হিসেবে যিনি চিহ্নিত, সেই ফ্যাসিস্ট আজকে বিদায় নিয়েছিল, আজকে পালিয়েছিল। একাধারে যেমন আমাদের সেটি আনন্দের দিন, অন্যদিকে আমাদের আজকে শোকের দিন। শত হাজার শহীদের রক্তের মধ্য দিয়ে, অসংখ্য জুলাই যোদ্ধা আহতদের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আজকে এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই সব শহীদদের স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই যাদের হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, যারা বিভিন্নভাবে বন্ধুত্ব বরণ করেছেন, সেই সব জুলাই যোদ্ধাদের, যাদের কারণে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমার একজন নেতা বলেছেন আজকে তাদের কারণে আমরা এমপি হয়েছি, জেলা পরিষদের প্রশাসক হয়েছি, সিটি কর্পোরেশন পেয়েছি, সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছি। আজকে আপনারা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছেন। আজকে অনেকে অনেক দায়িত্ব পেয়েছে আমরা। এর মূলে কি? এর মূলে জুলাই 36। প্রিয় বন্ধুরা আমার, আজকে ফ্যাসিস্ট আবার উকিঝুঁকি দিচ্ছে, আমাদের মধ্যে ফ্যাসিস্ট আবার পয়দা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর লড়াই করেছি, তার সফল সমাপ্তি হয়েছে 36 দিন ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা যদি ভুল করি, আমাদের ভুলের আলোচনা হবে,
আমাদের ভুলের প্রতিবাদ হবে, কিন্তু ফ্যাসিস্টদেরকে আমাদের সুযোগ দেওয়া চলবে না। আমরা নিজেরা প্রতিবাদ করব, আমরা নিজেরা কথা কাটাকাটি হবে, কিন্তু ফ্যাসিস্টদের সুযোগ দেওয়া চলবে না। আমরা আবার ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ফ্যাসিস্ট যেন আর বাংলাদেশে না আসতে পারে। এবং সাথে সাথে আমরা এই কথাটি বলতে চাই, আমরা সরকারি দলে থাকি, বিরোধী দলে থাকি, যে যেখানে থাকি না কেন, ফ্যাসিস্টদের আচরণ আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ফ্যাসিস্টের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নিবে না, বাংলাদেশের মানুষ এটা ভালো চোখে দেখে না। আপনারা দেখেছেন এই 17 বছর তাদের অনেক পাওয়ার ছিল, অনেক শক্তি ছিল, অনেক প্রশাসন ছিল, অনেক টাকা ছিল, ধন সম্পদ ছিল, কিন্তু জনগণের কাছে সব পুড়ে গেছে। তারা সেটা দিয়ে টিকে থাকতে পারে নাই। আমরা অনেকেই বলি আমরা 71 দেখিনি, কিন্তু আমরা জুলাই দেখেছি। 71 পরবর্তীতে এইভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশ পরিচালনা করেছে। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে লিখেছেন, আমরা দেখেছি 72-75 আওয়ামী লীগের দুঃশাসন। লালু ভাইরা দেখেছে 72-75 আওয়ামী লীগের দুঃশাসন। 72-75 আওয়ামী লীগের দুঃশাসন আর 17 বছরের এই আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যে কোনো ফারাক ছিল না। তখনও গুম হইতো, তখনও খুন হইতো, কিন্তু তখনও কথা বলার কেউ সাহস পেত না। রক্ষী বাহিনীর মাধ্যমে 30,000 নেতা কর্মী তখনও হত্যা করা হয়েছে। তখনও সকল সম্পদপত্রকে বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু 4টি সম্পদপত্র রেখে, দলীয় সম্পদপত্র রেখে সকল সম্পদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্পদপত্রের কণ্ঠকে রোধ করা হয়েছিল, বাক স্বাধীনতা রোধ করা হয়েছিল। কিন্তু এবারকারে তাদের মিডিয়া জগৎটাকে আলাদাভাবে তারা টেকনিক করেছিল। সব মিডিয়াকে তাদের নিজের করায়ত্তে এনে তাদের মাধ্যমে তারা অন্য সব সাংবাদিকদের কণ্ঠরোধ করেছিল। আজকে অনেকে বলেছেন যে আমরা 17 বছরে যে নির্যাতনের শিকার ছিলাম, আজকেও আমরা তার মূল্যায়ন পাইনি। আমি আপনাদেরকে অনুরোধ করব, কোথায় কোথায় সুযোগ আছে আপনারা আমাকে তালিকা দেন, আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনারা আপনাদেরকে যথাযথ মূল্যায়ন হয়। আমি আপনাদেরকে আরো আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার মানবিক সরকার। বর্তমান সরকার আপনাদেরকে মূল্যায়ন করতে চায়। 17 বছরে যারা নিপীড়নের শিকার ছিলেন, নির্যাতনের শিকার ছিলেন, তাদেরকে মূল্যায়ন করতে চায়। এবং আমাদের মহান নেতা আজকে বগুড়ার আমাদের কৃতি সন্তান জনাব তারেক রহমান, যিনি এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আপনারা জানেন একটি বিধ্বস্ত অর্থনীতি নিয়েছেন, দায়িত্ব গ্রহণ করেছেন। একটি বিধ্বস্ত প্রশাসন যেখানে এখনো ফ্যাসিস্টরা লুকিয়ে রয়েছে, তাদেরকে নিয়ে আজকে কিন্তু দেশ পরিচালনা করছেন। কিন্তু এটি সময় দিতে হবে। তার নির্বাচনী ওয়াদাগুলো পূরণ করছেন, একে একে পূরণ করছেন, আমরা দেখতে পাচ্ছেন। আজকে এই সরকারকে সুযোগ দিতে হবে। গত 5 মাসের সরকার, এই 5 মাসে আমরা যদি এখন 5 বছরের প্রত্যাশা, 17 বছরের প্রত্যাশা পূরণ করতে চাই, তা হবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে বিভেদের সুর দেখা যাচ্ছে। বিভেদ যদি আমরা করি, আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হব। মনে রাখবেন, আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হব। এই 17 বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে তাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে দেশটাকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশ, এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আজকে আমাদের সকলের। আমরা এই বাংলাদেশটাকে কি অন্য হাতে তুলে দিতে চাই? আমরা কি নতুন জনগণের স্বীকৃতি চাই? আমরা চাই না। আমরা তো নিজেরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই। কাজী আজকে সুযোগ এসেছে, আমরা দীর্ঘ 50 বছরে যা পারি নেই, আজকে সুযোগ এসেছে, আমাদের সেই সুযোগকে কাজে লাগাতে হবে। বিশেষ করে আমরা যারা বগুড়ার মানুষ, 17 বছরে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি।
সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছি, সবচেয়ে বেশি অবহেলিত হয়েছি। আজকে সকলকে যে যে দলই করেন না কেন, যে মতেরই হোক না কেন, আজকে বগুড়ার স্বার্থে, বগুড়ার মানুষের স্বার্থে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন, আমরা তো আরো 7 জন এমপি রয়েছে, আমরা ঐক্যবদ্ধ ভাবে এই বগুড়াকে আমরা উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই। আমরা সবসময় বলি আমরা বেশি চাই না, আমরা 17 বছর থেকে যা বঞ্চিত ছিলাম, যা পাইনি সেটি আমরা চাই। অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমরা আমাদের কথা বলবো, তারা তাদের স্বার্থের কথা বলতে পারেন, আমরা আমার স্বার্থের কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, কাজে তাকে সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হয়। আমরা চিন্তা করবো আমার বগুড়া নিয়ে, আমার বগুড়ার উন্নয়নের নিয়ে। সেখানে আপনাদের সকলকে কলম খুলতে হবে, লিখতে হবে। আজকে অনেকে অনেকভাবে বগুড়াকে জেলাসের শিকারে জেলাস করছেন। আপনারা সেখানে লিখুন যে বগুড়াকে কেন আপনারা হিংসা করছেন। বগুড়ার অধিকার, সে অধিকার আদায়ের জন্য বগুড়ার মানুষ কথা বলছেন। আজকে বিভাগ নিয়ে অনেকে কথা বলছেন। আমরা যদি বিভাগের কথা বলি, রাজশাহীর পর বিভাগ হওয়ার কথা ছিল বগুড়ায়, সেটা প্রতিহিংসা করে রংপুর হয়েছে। সেই বিভাগ যদি আবার বগুড়ায় হয়, অসুবিধা কোথায়? আরেকটি বিভাগ হলে এই অঞ্চলের মানুষই তো উপকার হবে। আরেকটি বিভাগ হলে এই লোকের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তাহলে সমস্যাটা কোথায়? আমরা তো সমস্যা দেখি না। কাজে আপনাদেরও এই যুক্তিগুলো খাটাতে হবে, বলতে হবে। আমরা ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বগুড়ার উন্নয়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা ঠিকই এটা আমরা মানি, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও তিনি তো বগুড়ারই সন্তান, তিনি তো বগুড়া সদরের আসনের এমপি। আমরা তো সেটি ভুলে যাইনি, আমরা সেটি মনে করে দিতে চাই যে এই আসন ছেড়ে দিয়েছেন, কিন্তু জনগণ তো তাকে ভোট দিয়েছেন, এমপি বানিয়েছেন। যা আমি সকল বন্ধুদেরকে আমি অনুরোধ করতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন। আমি যদি রেজাল্ট করে বাচ্চা ভুল করি, সেই ভুলটা আপনারা তুলে ধরেন, কিন্তু খামাখা হিংসা বশত প্রতিহিংসার কারণে যাচ্ছে তাই লিখে যাচ্ছেন, এটা ঠিক না, এটা সঠিক না। আমি যদি অন্যায় করি, আমি যদি দুর্নীতি করি, আমার বিরুদ্ধে লেখেন, আমার কোনো আপত্তি নেই। আমার মোশাররফ যদি দুর্নীতি করে লেখেন, প্রশাসন যদি দুর্নীতি করে লেখেন, জাকের যদি দুর্নীতি করে লেখেন, অসুবিধা নেই। কিন্তু প্রতিহিংসা বশত মিথ্যা অপবাদ দিয়ে না, এটা বগুড়ার প্রতি, বগুড়ার মানুষের প্রতি। আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে বগুড়ার একজন কুলাঙ্গা, তার বিরুদ্ধে কি পোস্ট দিয়েছেন আপনারা দেখেন। আজকে আমি মনে করি এরা হলো বগুড়ার শত্রু, বগুড়ার মানুষের শত্রু, বগুড়ার উন্নয়নের শত্রু। এদেরকে রুখে দাঁড়াতে হবে, দল মত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে। আজ পর্যন্ত দেখেছেন যে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, মৌলানা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারো বিরুদ্ধে কোনোদিন কটূক্তি করেছেন? এত নির্যাতন সহ্য করেছেন, তারপরও কটূক্তি করেন নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আজ পর্যন্ত কারো বিরুদ্ধে কটূক্তি করেছেন? তাই তিনি এত নির্যাতনের শিকার হয়েছিলেন, কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, তিনি তো বলেননি, বরং বলেছে কি লাভ। তাকে অনেক সাংবাদিক অনেকভাবে প্রশ্ন করেছিলেন। কাজী আসুন আমরা আমাদের নেতাকে দেখে আমরা শিখি, তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন। আমরা কালকে শুনতে পেলাম অনেকে আবার বলছেন যে তারেক রহমান নাকি রাতের ভোটের এমপি হয়েছে, নাকি প্রধানমন্ত্রী হয়েছে। আমরা হাসি পাই শুনছি, রাতের ভোটের নাকি তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এরাই দেশের শত্রু, এরাই দেশের শত্রু, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই সাংবাদিক বন্ধুরা, আপনারা সবচেয়ে সচেতন, আপনারা সবচেয়ে বিবেকবান মানুষ, আপনারা সবসময় আন্দোলনের পক্ষে কাজ করেছেন। এই 36শে জুলাই আন্দোলনে আপনারা পক্ষে কাজ করেছেন। কাজে আপনাদের একটি লেখনীর মাধ্যমে আমার বগুড়ার মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করে, সেটি তো আপনাদের করতে হবে, লিখতে হবে। আসুন
আমরা দল মত নির্বিশেষে একটাই কথা বলবো, আমার নেতা জনাব তারেক রহমান যেমন বলেছেন কর্মকাজ কর্মদেশ সবার আগে বাংলাদেশ, আর আমরা বগুড়া মানুষ বলি সবার আগে বাংলাদেশ, বগুড়া সবার আগে বগুড়া, সবার আগে বগুড়া। কাজে এই হোক আজকের অঙ্গীকার। আবারও আমি শহীদদের আত্মার মারফত কামনা করছি এবং শহীদদের স্মরণ করছি। এই শহীদদের রক্তে আমরা যে ইতিহাস সৃষ্টি করেছেন তারা, সেই ৩৬ জুলাই আমাদের মাঝে বারবার তাদেরকে স্মরণ করে দেবেন এবং তাদের মৃত্যু নেই।